স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওশিন। বাংলাদেশে টেকসই অর্থনীতি, স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির পাশাপাশি অর্থবহ ও মানসম্পন্ন চাকরির ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে 4 দিনের সরকারি সফরে আজ ঢাকায় আসছে যুক্তরাষ্ট্র সরকারের একটি প্রতিনিধি দল। দেশটির পররাষ্ট্র দপ্তর জানায়, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের পক্ষে আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এম ফে রড্রিগেজ এবং শ্রম বিভাগের পক্ষে ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া লি প্রতিনিধি দলটির নেতৃত্ব দেবেন। এই সফরে প্রতিনিধি দলটি শ্রমমান, শ্রমখাতে স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশের সরকারি, বেসরকারি খাত ও এখানে অবস্থানরত আমেরিকান বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবে। এছাড়া সফরকালে প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের কর্মকর্তা, পোশাক শিল্পের মালিক পক্ষ ও শ্রমিক ইউনিয়নের অংশীজনের সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে। সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 72 ঘন্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে সন্ধ্যার পর থেকে শুরু হয় ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশা। জেলায় সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 14.3 ডিগ্রি সেলসিয়াস। উত্তরের আরেক জেলা দিনাজপুরেও বেড়েছে শীতের তীব্রতা। সকাল 6টায় দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 16.6 ডিগ্রি সেলসিয়াস। একই অবস্থা কুড়িগ্রামেও। সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে প্রকৃতি। জেলায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 16.5 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার পরিস্থিতি, বিশেষ করে শীত পরিস্থিতির খবর জানাতে পঞ্চগড় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী গোফরান বিপ্লব। বিপ্লব, জেলায় দিন রাতের তাপমাত্রার পার্থক্য কেমন থাকছে এবং কুয়াশার কারণে রাতে যান চলাচলে কোনো ধরনের প্রভাব পড়েছে কি? জি নওশিন, আসলে সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে আসলে শীত একটু বেশি অনুভূত হয়। তবে আমরা দেখেছি যে তাপমাত্রার ব্যবধান যেটা আপনি বলছেন, দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও রাতের যে তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা, সেটা কিন্তু আসলে দিন দিন কমছে। আমি তেঁতুলিয়া আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রোকনুজ্জামানের সাথে কথা বলেছি। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন, গত বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা যেটা রেকর্ড করা হয়েছিল 29.9 ডিগ্রি সেলসিয়াস। গতকাল বৃহস্পতিবার এই দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 30.3 ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল সর্বনিম্ন তাপমাত্রা সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে 14.3 ডিগ্রি সেলসিয়াস। আর 3 ডিগ্রি সেলসিয়াস। আর যানবাহনের ক্ষেত্রে যেটা বলছেন যে আসলে যানবাহন রাত সন্ধ্যার পরে পরেই যেহেতু তাপমাত্রা মিলিয়ে যায় এবং সন্ধ্যার থেকে ঘন কুয়াশা শুরু হয়, রাত যত গভীর হয় এই কুয়াশার মাত্রাটা তত বৃদ্ধি পায়। যানবাহনগুলো আমরা দেখেছি আসলে তারা হেডলাইট জ্বালিয়ে তাদের গাড়ি চালাচ্ছে। আমি কথা বলেছিলাম যে বাস চালকদের সাথে, তারা বলছে যে আসলে মাঝে মাঝে ঘন কুয়াশার কারণে তারা সঠিক টাইমে তাদের গন্তব্যস্থানে পৌঁছতে পারছে না। আর যারা মোটরসাইকেল চালক রয়েছে, যারা বাইক চালক রয়েছে, তারা আসলে সন্ধ্যার পরে তাদের গাড়িও তারা ঠিকভাবে চালাতে পারছেন না, কারণ হচ্ছে কুয়াশার কারণে যান চলাচলের অনেকটাই বিঘ্ন ঘটছে। আবহাওয়া অফিস আরো বলেছে যে শীতকাল যত ঘনিয়ে আসবে এই শীতের মাত্রাটা কিন্তু আরো বৃদ্ধি পাবে এবং তাপমাত্রা যেটা আছে দিন এবং রাতের তাপমাত্রার এটার ব্যবধানও কমিয়ে আসবে। তো এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সর্বশেষ তথ্য। নওশিন। পঞ্চগড় থেকে শীতের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী গোফরান বিপ্লব।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে পুষ্টিগুণে ভরপুর গাছ আলু ও মেটে আলু। খরচের তুলনায় লাভ বেশি হওয়ায় এই আলু চাষে আগ্রহী হচ্ছেন চাষিরা। এপ্রিল মাসের প্রথম দিকে রোপণ করা হয় মেটে আলু। এর জন্য আলাদা জমি, সার ও বাড়তি যত্নের প্রয়োজন হয় না। এটি অন্যান্য ফসলের সাথী ফসল হিসেবে ফলন দেয়। বর্ষা মৌসুমে এই আলুর চাহিদা থাকে বেশি, ফলে কৃষকের কাছে এটি আপৎকালীন সবজি হিসেবেও পরিচিত। মূলত এক বীজেই মাটির উপরে ও নিচে দুই জায়গাতেই আলুর ফলন পাওয়া যায়। মাটির নিচে যেটি হয় তার নাম মেটে আলু, আর গাছে যেটা ধরে তার নাম গাছ আলু। প্রতি একরে এই আলু চাষের খরচ মাত্র 2 থেকে 3 হাজার টাকা। এই আলুর বীজ বপনের পর মাটির নিচে ছড়িয়ে পড়া শাখাগুলোতে 3 থেকে 20 কেজি ওজনের মেটে আলু হয়। মাটির নিচে ফলন হয় 25 থেকে 30 মন, যা প্রতি মন বিক্রি হয় 1400 থেকে 1600 টাকায়। আর প্রতি 10% জমিতে মাটির উপর 30 থেকে 35 মন গাছ আলু হয়। প্রতি কেজির বাজার মূল্য 40 থেকে 45 টাকা। আমরা মনে হয় যে এক বিঘাতে প্রায় 70-80 হাজার টাকা বিয়ে বেচতে পারবো। আমরা যখন করল্লা করি, করল্লা করার পর করল্লা ক্ষেতের ভিতরে আমরা এই আলুটা রোপণ করি। তাপমাত্রা একটু বেশি থাকে, ফলন একটু কমাই। ওই তাপমাত্রা এখন নিয়ন্ত্রণে আছে, ফসল একটু এখন ফলন একটু বাড়বে। এটা মনোরণ গচ্ছে আলু, এটা মনোরণ গরুর মাংস দেয়া, বড় মাছ দেয়া, ছোট মাছ দেয়া, সব মাছ দিয়ে এটা খাইতে ভালো। চাষ উপযোগী মাটি ও পরিবেশ থাকায় মিশ্র ও রিলে পদ্ধতিতে বিনা খরচে এই আলুর আবাদ করা সম্ভব। অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে ওই জমি নষ্ট হয়ে যাচ্ছে, আর ওই গাছ আলু মেটে আলু ওই বৃষ্টির প্রতিকূলতার মধ্যেও সে দাঁড়িয়ে থেকে ফল দিচ্ছে। এই আলুর উৎপাদন বাড়াতে কৃষকদের বিভিন্ন সহযোগিতা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। এই আলুতে প্রচুর পরিমাণ আয়রন রয়েছে। মেটে আলুতে শতকরা 4% আয়রন, 2% হচ্ছে ক্যালসিয়াম এবং 4% রয়েছে ফাইবার। প্রচুর ফাইবার থাকার কারণে আমাদের খাবারে এটা অত্যন্ত উপাদেয় খাবার হতে পারে এবং আমাদের পেটের জন্য এটা ভালো খাবার হতে পারে। চলতি মৌসুমে জেলার 410 হেক্টর জমিতে এই আলুর চাষ হয়েছে। দীপ্ত বার্তা কক্ষ। আসল নকলের গোলক ধাঁধায় দেশের কসমেটিক্স শিল্প। ক্রেতা বিক্রেতা কারো কাছেই তেমন যাচাই বাছাইয়ের সুযোগ নেই। ফুটপাত থেকে শুরু করে অভিজাত শোরুম যে যার মতো করে বিক্রি করছে দেশি বিদেশি প্রসাধনী। এ নিয়ে ভোক্তা অধিকার ও বিএসটিআই কিছু কাজ করলেও বিশেষভাবে গুরুত্ব দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। পুরান ঢাকার চকবাজার, মৌলভীবাজার সহ বিভিন্ন মার্কেটে কসমেটিক্সের দোকানগুলো সরব থাকে বছর জুড়েই। অলিগলি জুড়ে মিলবে দেশি বিদেশি, ব্র্যান্ড নন ব্র্যান্ড, নামে বেনামের প্রসাধনী। আমাদের এখানে দুবাই প্রোডাক্ট আছে, থাইল্যান্ড আছে, তারপর আপনার দেখা যায় যে ইউকে আছে, ইন্ডিয়ার প্রোডাক্ট আছে, সব বাইরের প্রোডাক্ট। এটা হচ্ছে 100% বিশুদ্ধ, শুধু নারকেলের নির্যাস দিয়ে তৈরি করা হয়েছে। চকচকে মোড়কের এসব প্রসাধনীর পিছনের গল্পটা এখনো অস্পষ্ট। চকবাজারে কিছু প্রোডাক্ট আছে যে আপনি ডুপ্লিকেট করে আছে, যেমন এই যে এটা হলো আমাদের দেশি প্রোডাক্ট, ঠিক আছে, আবার এটা আবার চায়না প্রোডাক্ট। চকবাজারে এগুলো আবার দেশি করে। বারকোডটা এখন আসলে খুব ইজিলি কপি করা যায়, এজন্য এটা অথেন্টিসিটি যাচাই করা একটু ডিফিকাল্ট। কারণ এই যে দেখেন এই প্রোডাক্ট সেম লিপস্টিক আপনি একটা এরকম শোরুমেও দেখবেন, আবার রাস্তায়ও দেখবেন, তো আপনি কিভাবে এটা আইডেন্টিফাই করবেন আসলে কোনটা অরিজিনাল? প্রায় 30,000 কোটি টাকার কসমেটিক্সের বাজার থেকে বছরে রাজস্ব আসে মাত্র 300 কোটি টাকা। যেহেতু এটা আনট্যাপড মার্কেট এবং এটা বৃহৎ একটা পর্যবেক্ষণে আছে, তাই আমার প্রথমে হচ্ছে দেশে ইম্পোর্ট সাবস্টিটিউশন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করা, পাশাপাশি এক্সপোর্ট ওরিয়েন্টেড গ্রোথ স্ট্র্যাটেজি তৈরি করা। নকল ও ভেজাল প্রসাধনীর বিরুদ্ধে নিজেদের কার্যক্রম অব্যাহত আছে বলে জানিয়েছে ভোক্তা অধিকার ও বিএসটিআই। কসমেটিক্স এবং স্কিন কেয়ার প্রোডাক্টসের ক্ষেত্রে আমরা সুশাসন প্রতিষ্ঠা, যেটাকে আমরা গুড গভর্নেন্স বলি, এটি একদিনে তো গুড গভর্নেন্স হয় না, এটা আসলে সবাইকে নিয়ে ধীরে ধীরে আগাইতে হয়। আমরা সেই প্রচেষ্টায় আছি। আমরা নকল কসমেটিক ধরি, আমরা যে ক্ষতিকারক, আমরা এই যেখানে 19টা তালিকা আছে, আমরা এই অবৈধভাবে যে বাজারজাত হচ্ছে আমাদের দেশে কসমেটিক, সেইগুলি আমরা স্যাম্পল কালেকশন করে দেখেছি যে ক্ষতিকারক মার্কারির পরিমাণ অনেক বেশি। এটা ওই সময় আমরা পত্রিকাতে বিজ্ঞপ্তি দিয়েছি, এটা অনেকবার এটা হয়েছে, প্রকাশ হয়েছে, সেটা আমরা এই কাজগুলি আমাদের নিয়মিত হচ্ছে। সম্ভাবনাময় কসমেটিক শিল্পের প্রসারে সরকারের পদক্ষেপ সময়ের দাবি উল্লেখ করে একটি নীতিমালা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা।
চকবাজারের এই সমস্ত দোকানে দেশি বিদেশি ব্র্যান্ডের প্রায় সব ধরনের প্রসাধনী পাওয়া যাচ্ছে এবং তা চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের একটি গবেষণা বলছে ৪৫% প্রসাধন পণ্যের বিএসটিআই সনদ নেই। এরকম একটি পরিস্থিতিতে এই সম্ভাবনাময় শিল্পের দিকে নজর দেওয়া কতটা জরুরি তা বলাই বাহুল্য। আনোয়ার হোসেন, দ্বিতীয় সংবাদ, ঢাকা। এবারে খেলার খবর। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। অ্যান্টিগায় খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। ক্যারিবীয় মাটিতে টেস্টে মিশ্র অভিজ্ঞতা থাকলেও এবার সেখান থেকে সুখ স্মৃতি নিয়েই ফিরতে চায় টাইগাররা। টেস্ট ক্রিকেটে বাংলাদেশ বরাবরই একটু ব্যাকফুটে, তবে টি-20-র চেয়ে এই ফরম্যাটে জয়ের অনুপাতটা ভালো। তারপরও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথম টেস্ট শুরুর আগে নানা রকম অস্বস্তি টাইগার শিবিরে। এর আগে টানা 2 টেস্ট সিরিজে বাজেভাবে হার। এছাড়া চোটের থাবায় এই সিরিজে থাকছেন না নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অবসরের ঘোষণা দেয়া সাকিব আল হাসানও নেই, তাই মোটেই শান্তি পাচ্ছে না নতুন অধিনায়ক মেহেদী মিরাজের দল। তার উপর প্রথম টেস্টের ভেন্যু অ্যান্টিগা বাংলাদেশের জন্য আরেক দুঃস্বপ্নের নাম। 2018-তে এই মাঠেই মাত্র 43 রানে অল আউট হয়েছিল তারা, যেটি টেস্ট ক্রিকেটে নিজেদের সর্বনিম্ন রান। আরেকটি কারণেও এবারের সিরিজ ভাবাচ্ছে টাইগারদের। 18 বছরের মধ্যে প্রথমবারের মতো এই টেস্টে তারা খেলতে নামবে পঞ্চপাণ্ডবের কাউকে ছাড়াই। এর আগে বাকিরা টেস্ট ক্রিকেট ছাড়লেও মুশফিক ছিলেন। এবার চোটের কারণে এই সিরিজে থাকছেন না মুশফিকও। অন্যদিকে আগের কয়েকটি সিরিজের মতো এবারও বাংলাদেশকে পেস আক্রমণেই কাবু করার কথা ভাবছে ওয়েস্ট ইন্ডিজ। জায়ডেন সিলস আর শামার জোসেফের সাথে দলে ফিরেছেন আলজারি জোসেফও, আর অভিজ্ঞ কেমার রোচ তো থাকছেনই। তবে এবারের দলটিতে ব্যাটিংকেই মূল শক্তি হিসেবে দেখছেন স্বাগতিকরা। 2 দলের 20 বারের মুখোমুখি লড়াইয়ে মাত্র 4 বার জিতেছে বাংলাদেশ, বাকি 14 বার জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাই পরিসংখ্যানেও পাল্লা ভারী স্বাগতিকদেরই। তবে বৃষ্টির একটা শঙ্কা থাকছে প্রথম দিন, সেক্ষেত্রে হিসেব নিকেশে কিছু গোলমালও বেঁধে যেতে পারে। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। আমার হাতে প্রথমেই আছে দৈনিক যুগান্তর। তাদের প্রধান শিরোনাম, ঘুষ লেনদেনের বিশাল নেটওয়ার্ক, ইসিতে এনআইডি সেবায় হয়রানি, ব্যাংকিং চ্যানেলেও বিপুল টাকা লেনদেন, এক কর্মচারীর হিসাবে 2.12 কোটি টাকা লেনদেন। এছাড়াও তাদের আরও একটি শিরোনাম, দেশ রক্ষায় প্রস্তুত সশস্ত্র বাহিনী। সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এমন মন্তব্য করেন। এরপর আমার হাতে আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনাম, আস্থা রাখতে চায় দলগুলো। সিইসি নাসির উদ্দিন, 4 কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, আব্দুর রহমানেল মাসুদ, তহমিদা আহমদ ও আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম, সশস্ত্র বাহিনী দিবস নিয়ে। সশস্ত্র বাহিনী আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে স্বীকৃতি পেয়েছে সেনাকুঞ্জের প্রধান উপদেষ্টা। এরপর আমার হাতে আছে দৈনিক সমকাল। তাদের প্রধান শিরোনাম, অটো রিকশা চালকদের অবরোধে অচল ঢাকা। 6 ঘন্টা রাজধানীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ। যানজটে স্থবির নগরী, অসহনীয় দুর্ভোগ। যানবাহন ও স্থাপনা ভাঙচুর, হামলায় 3 পুলিশ আহত। এই ছিল এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।